আবারও গানের তালে তালে বলছি, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। সাবেক পুলিশের দুই আইজিপি কে একসাথে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই মাত্র তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতটি যেন বাংলাদেশের জন্য ছিল একটি গ্রেফতারের রাত। পুলিশের সাবেক দুই আইজিপি, ছাত্রলীগ সভাপতি, আনসার সদস্য সহ ব্যবসায়ী অনেকেই রয়েছেন মঙ্গলবারের। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, সেনাবাহিনীর হাতে 10,000 জন আটক হয়েছে। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ওবায়দুল কাদের সাহেবও কিন্তু আটক হয়েছে এবং পুলিশের আইজি আটক হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কাউয়া কাদেরকে নিয়ে কিন্তু অসম্ভব একটি কথা বলেছে নায়িকা মিতু। প্রিয় দর্শক বন্ধুরা, তাকে ঘুম পাড়াতেও পর্যন্ত চেয়েছে। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে গোলাম মাওলা রনি সাহেব কিন্তু বলেছে ভারতের পণ্য বর্জন নিয়ে কিন্তু বিএনপিদের সামনে সমস্যা হতে পারে এবং বিএনপিরা বড় ধরনের একটি সমস্যায় পড়তে পারে, এমন তথ্য জানিয়ে কথা বলেছে কিন্তু গোলাম মাওলা রনি সাহেব। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। গানের তালে তালে বলছি, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। সাবেক পুলিশের দুই আইজিপি কে একসাথে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই মাত্র তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ব্রেকিং নিউজটি এসেছে প্রথম আলো সহ বাংলাদেশের সকল জাতীয় পত্রিকায়। সেখানে লিখেছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে আটক করা হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হককে আটক করা হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। প্রিয় দর্শক, এবার আপনারা খুশি তো, হ্যাপি তো? আপনারা কিন্তু 2 দিন আগেও এই রাঘব বোয়ালদেরকে কেন ধরা হচ্ছে না এই নিয়ে কিন্তু আপনারা খুব টেনশনে ছিলেন, আমাদেরকে অনেক প্রশ্ন করেছিলেন। আমরাও অনেক প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে পারিনি, কিন্তু এতটুকু বলেছিলাম যে একটু সময় লাগবে, একটু সময় দেন। দেখুন এখানে আরো কি লিখেছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন, সাবেক দুই আইজিবি কে আটক করার বিষয় বুধবার ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। আগামীকাল বুধবার আপনারা যারা দেখবেন তারা বিস্তারিত সবকিছু তথ্য জানবেন। ইতিমধ্যে যে আটক করা হয়েছে বিষয়টা নিশ্চিত করেছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই সরকারের আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সরকার পতনের পরদিনই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে শহীদুল হক 2014 সালের 30 ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি 2018 সালের 31 জানুয়ারি অবসর গ্রহণ করেন। প্রিয় দর্শক, এই দুই আইজিপির মধ্যে যে সন্ত্রাসী কার্যকলাপ ছিল মাঝখানে, এই দুইজনের মাঝখানে বেনজিরের তো মহাসাগর অপরাধ আছে। আর বেনজির তো আওয়ামী লীগ থাকতেই পালিয়ে গিয়েছে বলে আমরা যতটুকু জানি। আর দেশের ভিতরে থাকলে বেনজিরকেও সেই রকম ভাবে জামাই আদর করা হবে আগামী কয়েকদিনের ভিতরে। প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে প্রিয় দর্শক, আমরা আজ রাত 12টা, কিছুক্ষণ আগে লাইভ টক শুতে আমি বলেছি যে আজ রাত 12টা থেকে যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধারের অভিযান চলবে। কিন্তু অস্ত্র উদ্ধারের সাথে যে রুই কাতলা মাছকেও ধরা হবে এই বিষয়টা কিন্তু আমি ইঙ্গিত করেছিলাম যে অস্ত্রটা শুধু নাম, আসলে ধরা হবে যত রুই কাতলা আছে। আপনারা যেই রুই কাতলারা কেন বাংলাদেশ থেকে চলে গেল, কেন সেনাবাহিনী ছেড়ে দিল, কেন ক্যান্টনমেন্টের ভিতরে আছে, এই যে মহা প্রশ্ন, অনেক বড় আপনাদের মনে প্রশ্ন, আমাদের মনেও প্রশ্ন। আপনাদের কথাই আমরা বলি, আপনারাই আমাদের প্রাণ আত্মা। প্রিয় দর্শক, আপনাদের কথাটা আমরা বুঝেও অনেক সময় উত্তর দিতে পারি না, প্র্যাকটিক্যাল বাস্তবতা সরাসরি ইনফরমেশন না পাওয়ার কারণে। মঙ্গলবার রাতটি যেন বাংলাদেশের জন্য ছিল একটি গ্রেফতারের রাত। পুলিশের সাবেক দুই আইজিপি, ছাত্রলীগ সভাপতি, আনসার সদস্য সহ ব্যবসায়ী অনেকেই রয়েছেন মঙ্গলবারের গ্রেফতার তালিকায়। রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার রাত 10:45টার দিকে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করা হয়। জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এছাড়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় মামলার অন্যতম আসামি তিনি। রাসেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ ইফতেখার হাসান বলেন, রাতে রাসেলকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানা সহ অন্যান্য থানায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। তবে র্যাব তাকে কোন জায়গা থেকে গ্রেফতার করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্য
সদস্য কর্তৃক হামলা ও ভাঙচুরের ঘটনায় 2 আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনসার সদস্যরা হলেন সোহাগ মিয়া ও মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য সোহাগ মিয়াকে সাভার থেকে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে। অপর আনসার সদস্য মিজানুর রহমান তুহিনকে রামু থানাধীন কাউয়ারখপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। তিনি কক্সবাজার জেলা সদরের চৌফল দন্ডি গ্রামের বাসিন্দা। এছাড়াও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতারের কথা জানায় র্যাব। এর আগে মঙ্গলবার রাত 10টার দিকে দিলীপ আগরওয়ালার গুলশানের অফিসে অভিযান চালায় র্যাব। সংশ্লিষ্ট সূত্র জানায় অফিসের ভেতর কি রয়েছে তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হয়েছে। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ড ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম। তারা জানায় দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরা চালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে। প্রসঙ্গত, প্রতারণা ও জালিয়াতি করে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড বলে বিক্রি করা হতো, এমন অভিযোগ উঠেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের গ্রেফতার তালিকায় সবচেয়ে আলোচিত নাম হচ্ছে পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন। তাদেরকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে আবদুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহীদুল হকে উত্তরার 16 নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বরাতে জানা গেছে, ঢাকা থেকে তাদেরকে আটকের পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপি জানায়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় আজ রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়। সেনাবাহিনীকে অপারেশন করার জন্য এবং তারপরে থেকে আমাদের এখানে 17 পদাতিক ডিভিশন আছে, তার অধীনে প্রথম প্যারাকাউন্টার ব্যাটালিয়ন আছে। তারাই সে মূলত অপারেশনাল যে রেকি প্ল্যানিং সেগুলো গতকালকে রাতে সেগুলো করেছে এবং আজকে সকাল থেকে আনুমানিক 7:30 থেকে রওনা হয়েছে, 9টার দিক থেকে অপারেশন। অবশেষে সারা দেশে চিরুনি অভিযান শুরু করল সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই বিষয়টি নিশ্চিত করেন। ইতিমধ্যেই মাঠ পর্যায়ে পৌঁছে গেছে সেনাবাহিনীর চৌকস দল। গোপন তথ্যের ভিত্তিতে চালানো হচ্ছে অভিযান। ইতিমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সাহসী অভিযানের মাধ্যমে দেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। জনগণের মনে যে আতঙ্ক রয়েছে সেগুলো দূর হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অস্ত্র লুট হওয়ায় দেশের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সংখ্যায় এই সাহসী অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের আনাচে কানাচে অস্ত্র লুকিয়ে থাকলেও সেগুলো এই অভিযানের মাধ্যমে উদ্ধার করা হবে। মোটামুটি মনে একটা ভাগাভাগি হয়ে গেছিল। লিপনে ঘুম পাড়াইতো 2 জনকে, আবার ওবায়দুল কাদেরকে ঘুম পাড়াইতো আরেকজনকে। এমন নিউজ কিন্তু গণমাধ্যমে আসা শুরু হয়েছে। ভাবা যায় আমাদের নিউজের হেডলাইন কি, ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানো নিয়ে মুখ খুললেন অভিযুক্ত নায়িকা। তো গতকালকে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক শ্রেণীর নায়িকারা যারা খাট কাঁপানোতে ব্যস্ত, চলচ্চিত্রতে এখন আসলে অভিনয় হচ্ছেই না, তারা কিন্তু কি ধরনের ভূমিকা রেখেছিল বিটিভিতে গিয়ে কান্দাকাটির পরে এখন যখন স্ক্রিনশট ফাঁস হয়েছে সেটা আপনারা নিতে পারছেন। ওবায়দুল কাদেরকে কে ঘুম পাড়াইতো, কেন এই নায়িকার বিরুদ্ধে প্রতিদিন ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে রেখে আসার অভিযোগ উঠে এসেছে। তবে এখন তিনি মুখে মুখে যাই বলেন, ওবায়দুল কাদেরের সাথে তার সখ্যতাটা কিন্তু ছিল। আর ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশে এই পর্যন্ত যতগুলা মন্ত্রী ছিল আওয়ামী লীগের মধ্যে, একটু হাস্যরসময়, একটু কবি, একজন লেখক, পাশাপাশি তিনি রাজনীতিও করেছেন। তো সকল কিছু মিলিয়ে সব অঙ্গনেই তার একটা কি বলা হয় যে ধরেন মানে ভূমিকা ছিল। জাহানারা মিতু দেশীয় ইন্ডাস্ট্রিতে এসেছিলেন উপস্থাপনা থেকে, বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেও মূলত শাকিব খানের সঙ্গে, আপনার আগুন এবং কলকাতার দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে আলোচনা এসেছিলেন। তবে এই নায়িকার কেরিয়ারে উল্লেখযোগ্য ছবি দুইটির কোনোটাই মুক্তি পায়নি। আর দেবের কমান্ডো এটা কোনোভাবেই মুক্তি পাবে না, কারণ এটা যে প্রযোজক সেলিম খান তিনি মারা গিয়েছেন। তো এগুলার বাহিরেও ওবায়দুল কাদেরের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, আর বেশ কিছু ছবি তার ওবায়দুল কাদেরের সাথে প্রকাশ হয়েছে। দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতো চিত্রনায়িকা জাহানারা মিতু। তবে এই কথা অস্বীকার করে তিনি এখন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দাবি করছেন তাকে নিয়ে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সেগুলা ভিউ বাণিজ্যের জন্য। কিন্তু গণমাধ্যম বা স্টিল ফুটেজগুলা বিভিন্ন জায়গা থেকে যেটা প্রমাণ করেছে যে জাহানারা মিতুর সাথে ওবায়দুল কাদের সাহেবের একটা ভালো সম্পর্ক ছিল। তবে বিছানায় গিয়ে ঘুম পাড়ায় আসার সম্পর্ক কিনা সেটা তো আসলে বলার সুযোগ নেই, বা এগুলা অন্য ধরনের বক্তব্য। তো তার বক্তব্য কি, মিতু বলছে যে ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে, কল লিস্টেরও রেকর্ড থাকবে। এই সকল বুঝে শুনে নিউজ করতে হয়। তবে মিতু, দ্যাটস যে ডিজিটাল, পাবলিক যে ডিজিটাল সেটা তুমি বোঝো না। একটা সিসিটিভি ক্যামেরাতে বাসা বাড়িতে 15 দিনের বেশি এটার ডেটা থাকে না। কল লিস্টগুলো
আমি আমার নিবন্ধিত ফোন নাম্বারের বাইরে অন্য নাম্বার দিয়ে কথা বলে সেটাও কিন্তু থাকে না। দেখেন আমি বলতেছি কি, আজকালকার নায়িকাদের গ্যারান্টি নাই, রাজনৈতিক নেতাদেরকে এরা কিন্তু খাওয়া ফেলছে অনেকভাবে। নারী, টাকা এগুলো যে কোনো পুরুষকে পিছলাইতে বাধ্য করে। তবে ওবায়দুল কাদের সাহেব এমন না, এটা কিছুটা গুজবই বলা যেতে পারে, এটা মৃত্যুর বক্তব্য। বলা হচ্ছে যে দেশের একজন সর্বোচ্চ মন্ত্রীকে প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো গাঁজাখুর যেই সাংবাদিক আছে এটা সেই লিখতে পারে। তো তার বক্তব্য যে কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে, ভিউ মানে যে এতটা নিচে নামলেন। একটাবার ভাবলেন না মেয়েটা আসলে কোনোদিন ওই ভাইয়ের সাথে একা দেখা করছে কিনা, আপনার ছবিগুলোর কারণে আসলে আপনি ঝামেলায় পড়ছেন। তো তার বক্তব্য যে তিনি স্বীকার না করলেও গণমাধ্যমগুলো বলছে ওবায়দুল কাদের সাথে জাহানারা মৃত্যুর সখ্যতা ছিল। বই মেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে যান। ওই ভিডিও সংবাদেই এমনটা বলা হয়েছে যে একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র। তো মিথি বলছে আমার কোনো পুরুষকে ভালো লাগে না, তিনি আসলে কোনটা রূপান্তর কামী নাকি আমি জানি না, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। অনেক ইন্টারভিউতে বলেছি আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না, ইয়াং চায়। গত 3.5 বছর আগে এমন এক ধোঁকাবাজের সাথে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয়। আমরা জানি আমাদের মিডিয়াতে এগুলাই চলে, বিয়া শাদী দরকার নাই, কামাই থাকতে জামের দরকার কি, মাঝে মাঝে ভাইদেরকে ম্যানেজ করে চলতে হয়। এই সকল নায়িকাদের ভালো করে বায়োডাটা লাড়া দিলে গত 15 বছরে বাংলাদেশ চলচ্চিত্রকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এই পরিমণি সরিমণি এইসব নায়িকারাই এক একজন এক এক দিকে রাজনীতিতে ব্যস্ত হয়েছে, ভাইয়ের খাটকা পাইতে ব্যস্ত হয়েছে, এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটারে ধ্বংস করে দিছে এরা সকলে মিলা। শেখ হাসিনাবিহীন বাংলাদেশে বিএনপির যে সম্ভাবনা ছিল এবং ক্ষমতায় আসার যে নির্বিঘ্ন একটি পথ তৈরি হয়েছিল 6 আগস্ট থেকে, এটি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই সংঘবদ্ধ একটি দল তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নানা রকম কুৎসা রটাচ্ছে। এর মধ্যে যে সব মিথ্যা তা নয়, কিন্তু যা কিছু ঘটছে তার চেয়ে অনেক অনেক বেশি এমনভাবে প্রচার করা হচ্ছে যে এখন অনেক মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে ঠিক নেতিবাচক অর্থেই বলার চেষ্টা করছে। যেমন ধরুন জামাতের আমির, তিনি একটি কথা বলেছেন, সেই কথাটা ঠিক মিন করে তিনি নাও বলতে পারেন। যেমন বলেছেন এক জালিম গেছে তার বিনিময়ে অন্য জালিম আসুক, অন্য জালিম আসুক এটা আমরা চাই না। এখন যে জালিম গেছে তার পরিবর্তে অন্য একটা জালিম আসুক, সেটা ডক্টর ইউনূসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু সেটা না করে বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করছে যে জামাতের আমি যে কথাটা বলেছেন সেটা বিএনপিকে ইন্ডিকেট করে বলেছেন। এটা কেন? অর্থাৎ তিনি যে সময় কথাটি বলেছেন তার 2-3 দিন পরে যখন বলেছেন তখন কিন্তু বিএনপি সম্পর্কে কোনো নেতিবাচক কথা বাংলাদেশে প্রচারিত হয়নি। কিন্তু এর মধ্যে দেখা গেল সাভারে সেই বিভিন্ন গার্মেন্টসের চাঁদাবাজি, ঝুট, ব্যবসা, দখলবাজি এগুলো নিয়ে বাংলাদেশের কয়েকটি পত্রিকা, বিশেষ করে প্রথম আলো, একেবারে লিড নিউজ ছাপিয়ে দিল। এবং সেখানে যেমন সালাউদ্দিন বাবু একেবারে নাম ধরে বিএনপির যে সম্ভাব্য প্রার্থী এবং সাবেক এমপি তাকে উল্লেখ করে যেভাবে বক্তব্য দেওয়া হলো এবং পত্রিকা প্রতিবেদন আসলো, যা কিনা বিএনপির জন্য এখন রীতিমতো একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়েছে। এরপর সেখানে বিভিন্ন যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন এদের একটা বিরাট অংশ আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী এবং আওয়ামী লীগের জমানাতেই তাদের অনেক ব্যবসা বাণিজ্য হয়েছে এবং তারা আওয়ামীপন্থী ব্যবসায়ী হিসেবে সেই গত 15 বছর ধরে দাপট করে বেড়েছেন। সেই ব্যবসায়ীদের প্রতিনিধি দলগুলো বিভিন্ন সংবাদ সম্মেলন করছেন, বিভিন্ন অফিসে যাচ্ছেন এবং আশুলিয়া, সাভার, বাইপাইল এই এলাকাতে চাঁদাবাজি নিয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং যেভাবে আমি আজকে যে ভিডিওটি করছি, এই দিন মানে মঙ্গলবার দিন সেই সাভার আশুলিয়ার যে ফ্যাক্টরিগুলো এগুলো বন্ধ আছে। তো এগুলো নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে, বিভিন্ন বৈঠক করা হচ্ছে এবং আলটিমেটলি যে অভিযোগগুলো তোলা হচ্ছে সেই অভিযোগ বিএনপিকে ইন্ডিকেট করছে। 2 নম্বর হলো যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আবার বিএনপি যে পুরো পরিস্থিতি সামাল দিবে তাও পারছে না। ইতিমধ্যে কোনো কোনো জায়গাতে কিছু কিছু ঘটনা ঘটেছে, এর ফলে বিএনপির অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে, অনেক কমিটি বাতিল করা হয়েছে। এটা আরও মানে আগুনে ঘি ঢেলেছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আসলে বিএনপি এই কাজগুলো করছে। এখন সাভার, আশুলিয়া, বাইপাইল এই এলাকাতে যে বিএনপি নেতাদেরকে আলটিমেটলি যে কালার করে দেওয়া হয়েছে, এটার এক্সটেন্ডেড ভার্সন আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ আজকে আমি মঙ্গলবার দিন ভিডিও করছি, আগামী মঙ্গলবারের মধ্যে দেখতে পাবেন যে এই এক্সটেন্ডেড ভার্সন গাজীপুরে যাবে, তারপরে টঙ্গীতে আসবে, সেখান থেকে লাফিয়ে লাফিয়ে এটি কেরানীগঞ্জ আসবে, তারপরে নারায়ণগঞ্জে আসবে শিল্পালাকারে। তো ঢাকার চারিপাশের যে নারায়ণগঞ্জ, আদমজি, টঙ্গী এই সমস্ত এলাকায় যদি এই বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের সবাইকে যদি কলঙ্কিত করা হয়, নেতাকর্মীদের বিরুদ্ধে যদি অভিযোগ উত্থাপিত হয়, থানায় 2-4টা মামলা হয়, তারপর এই যে এখন সাভার আশুলিয়াতে গতকালকের রিপোর্ট ছিল যে গভীর রাতে এখানে যৌথ বাহিনীর অভিযান চলবে। আজকে পেপারে কিছু দেখলাম না কি চলেছে বা কয়জন ধরেছে কি করেছে, কিন্তু আমি শিওর যে গতকাল যেভাবে পত্রপত্রিকায় নিউজ এসছে সেক্ষেত্রে সাভার, আশুলিয়া, বাইপাইল এই এলাকার বেশিরভাগ বিএনপি নেতাকর্মীকে পালাতে হয়েছে। এখন এই কয়দিন 5 আগস্ট থেকে এই কয়দিনের মধ্যে আবার বিএনপি নেতাকর্মীকে পালাতে হয়, তাহলে বাকি জায়গা কিন্তু জামাত দখল করবে না, ওই জায়গাটা আবার সেই আওয়ামী লীগের লোক এসে কিন্তু দখল করে ফেলবে এবং এতে কোনো সন্দেহ নেই। তো এইরকম যদি পুরো ঢাকার চারিদিক দিয়ে বিএনপিকে এইভাবে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় এবং সেই জায়গাটা যদি আবার স্থিতি অবস্থায় এসে আওয়ামী লীগের লোকজন আসে এবং আওয়ামী লীগের লোকজন চাঁদা কালেকশন করে যদি জায়গা মতো যারা ঘুষ খায়, দুর্নীতি করে বা নতুন রাজনৈতিক নেতৃত্ব যাদের হাতে তাদের হাতে যদি সেভাবে পৌঁছে দেওয়া যায়, তাহলে আপনি বুঝতে পারেন যে বিএনপির জন্য এটা কত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবং ইতিমধ্যে দেখেন দুটো ঘটনা, সেই ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক মিস্টার আগরওয়াল তার সঙ্গে খালিল কবির খোকন সাহেবের একটা মিটিং হয়েছে, এরকম একটা খবর বের হয়েছে। তো এটা নিয়ে এতটা তোলপাড় হয়েছে যার কারণে
তাকে শোকজ করা হয়েছে। খালিদ কবির খোকন বিএনপির মধ্যে অন্যতম প্রমিজিং একজন নেতা, ভদ্রলোক, এবং বিএনপির অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছেন, কিন্তু এই ভদ্রলোকের ভদ্রতা, নম্রতা এবং তার যে গ্রহণযোগ্যতা, এটি বিএনপির ফ্রেশম্যান বা ক্লিন ইমেজের যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে শীর্ষস্থানীয়। তো সেই মানুষটিকে এই সময়টিতে একেবারে কালার করে দেওয়া হলো। আচ্ছা, গেল। এক নম্বর হলো জনাব সালাউদ্দিন সাহেব প্রায় 10 বছর পর বাংলাদেশে এলেন। সবাই বলা বলি করছিল যে তিনি মির্জা ফখরুল সাহেবের পর পরবর্তীতে মহাসচিব হতে যাচ্ছেন দলের, এবং তার ইমেজটাকেও বিএনপি এমনভাবে তুলে ধরেছিল যে ক্লিন ম্যান, ক্লিন ইমেজ। লেখাপড়া জানেন এবং তিনি বিশেষ করে ম্যাজিস্ট্রেট ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, ভালো কথা বলেন, এবং তার লেখাপড়ার মান আপনারা যারা সালাউদ্দিন সাহেবের সঙ্গে কথা বলেছেন, তিনি বক্তব্য কীভাবে দেন বা টকশোতে কীভাবে বলেন ডাজ নট ম্যাটার, কিন্তু ওয়ান টু ওয়ান আপনি দেখবেন তার জ্ঞানের বহর, লেখাপড়ার বহর অনেক অনেক উদ্দেশ্য স্তরে, ডক্টর মঈন খানদের পর্যায়ে লেখাপড়া জানা মানুষ। তো সেই মানুষটি যদি এখন মির্জা ফখরুল সাহেবের বয়স হয়েছে, অনেক সময় তিনি অসুস্থ থাকেন, তো তার সাবস্টিটিউট হিসেবে বিএনপি যাকে দাঁড় করানোর চেষ্টা করছিল সেই জনাব সালাউদ্দিন সাহেব, তাকেও এই সময়টিতে এমন একটা ঘটনায় তাকে মানে কলঙ্কিত করা হলো, বা তিনি কলঙ্কিত হলেন যেটি তার হিসাবের মধ্যে ছিল না, এবং এখান থেকে তার পক্ষে আবার ঘুরে দাঁড়ানো 2-4 বছর সম্ভব হবে না। তিনি এস আলমের একটি গাড়িতে করে তিনি সেই তার নির্বাচনী এলাকাতে গিয়েছেন, এবং এটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই। এবং এটার সামাল দেওয়ার জন্য আবার বিএনপি তার পক্ষে না দাঁড়িয়ে তাকে সরাসরি শোকজ করেছে। আলটিমেটলি সালাউদ্দিন সাহেব একা হয়ে গেছেন, এবং এই কাজ করে বিএনপির কোনো লাভ হবে না। অনেক কথা বলছেন তাকেও ছাড় দেওয়া হয় না, কিন্তু ঘটনা হলো যে এটার পক্ষে বলার জন্য দলের পক্ষ থেকে সত্য কথাটা যদি দলের পক্ষ থেকে বলা হতো এবং তাকে যদি সেভ করা হতো, এটা তুলনামূলকভাবে বেটার হতো। কিন্তু যেভাবে শোকজ করা হয়েছে এবং তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, এখন তাদেরকে ফাইট করে আবার বিএনপির সেই জায়গায় পৌঁছানো এটি খুব সহজ হবে বলে আমি মনে করি না। জনাব সালাউদ্দিন সাহেব নিজে ক্ষমা চেয়েছেন, এটাও মানে যাকে বলা হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। একবার যদি আপনি ক্ষমা চান, ভুল স্বীকার করেন, যেভাবে করেন না কেন, সেটি আগামীতে আপনার জন্য একটা যাকে বলা হয় একটা বাধা হিসেবে কাজ করবে। এবং এই যে ঝামেলাগুলোর মধ্যে বিএনপি পড়ে গেল, আপনি কি মনে করেন যেগুলো সালাউদ্দিন সাহেব একেবারে পা দিয়ে জেনে শুনে সেই এস আলমের গাড়িতে উঠেছেন, তারপর সেই গাড়িতে করে তিনি তার নির্বাচনী এলাকাতে গিয়েছেন? আই ডু নট থিঙ্ক সো। এখানে পুরো ঘটনা একটা প্ল্যান করে ঘটানো হয়েছে, সেটা বিএনপির লোক করুক, বাইরের লোক করুক, এজেন্সির লোক করুক, ইটস এ মাস্টার প্ল্যান। আর সেই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে উইদিন আধা ঘন্টার মধ্যে পত্রপত্রিকা চলে এসেছে, তাহলে পত্রিকার লোক জানতো, মিডিয়া জানতো, এবং এরকম একটা প্ল্যান হচ্ছে। এরকম একটা প্ল্যানের মধ্যে বিএনপি সালাউদ্দিন সাহেব পড়ে গেছেন, খালিদ কবির খোকন সাহেব পড়ে গেছেন, এবং আগামীতে আর অনেকেই পড়ে যাবেন, আরও অনেকেই এরকম ফাঁদের মধ্যে পড়ে যাবেন। তো এই যে বিএনপি ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছে বা তাদেরকে ফেলা হচ্ছে, এটি কখনোই তারা এইটা হিসাবের মধ্যে ধরেনি। যখন বিরোধী দলে ছিল তখন তাদেরকে কেউ ডেকে জিজ্ঞাসা করতো না, কিন্তু এখন যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতার একেবারে কাছাকাছি চলে এসছে এবং ভবিষ্যতে নির্বাচন হলে তারাই ক্ষমতায় আসবে, এরকম একটা সম্ভাবনা যখন মাথার মধ্যে কাজ করছে, ঠিক সেই সময় বিএনপিকে ব্যাকফুটেজে পাঠানোর জন্য যে চ্যালেঞ্জ হয়ে দেওয়া হয়েছে বিএনপিকে, এই চ্যালেঞ্জ আপাতত যদি বিএনপি খুব কৌশলে ধীরস্থিরভাবে মোকাবেলা করতে না পারে, তাহলে আওয়ামী লীগ জমানাতে তাদের যে দুর্ভোগ দুর্দশা ছিল সেটা এই জমানাতে এসে বরং আরও বেড়ে যাবে। আমি কতগুলো বিষয় বলি, যেমন বেগম জিয়া এই মুহূর্তে কেন তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন না, এটা আমি আই ডোন্ট নো, আমি এটা জানি না। আবার জনাব তারেক রহমান সাহেব দেশে আসার ব্যাপারে কোনো কথা কেন বলছেন না, এটাও আমি বুঝতে পারছি না। আবার বিএনপির যে মামলা মোকদ্দমাগুলো রয়েছে, তারেক রহমান থেকে সাহেব থেকে শুরু করে অন্যান্য যে মামলা মোকদ্দমাগুলো রয়েছে, এগুলোর ব্যাপারে বিএনপি কেন হার্ড লাইনে গিয়ে এই মামলা মোকদ্দমাগুলো প্রত্যাহার করার ব্যাপারে, একটা দুটো নয়, সমস্ত মামলাগুলো পাইকারি হারে প্রত্যাহার করার ব্যাপারে কেন তারা দাবিনামা পেশ করছে না? এখানে আপনি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো তো প্রত্যাহার করা হয়ে গেছে, ডিসমিস হয়ে গেছে। জামাতের অনেক মামলাগুলো তারা কৌশলে ডিসমিস করার জন্য তারা কাউকে না জানিয়ে যেভাবে এগিয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল অফিস তারা তাদের অ্যাটর্নি জেনারেল বসিয়েছেন, তারপরে জেলা বারগুলো সেখানে বিএনপির আইনজীবীরা নেতৃস্থানীয় অবস্থানে আছেন, পিপি জিপি নিয়োগের ক্ষেত্রেও বিএনপি হয়তো এগিয়ে আছে। কিন্তু মূল ব্যাপার হলো যে 50 লক্ষ মামলার কথা বলা হয়েছিল, এই 50 লক্ষ মামলাকে যদি 15 দিনের মধ্যে ক্লিয়ার করা না যায়, আর 1 মাসের মধ্যে যদি তারেক রহমান সাহেবকে দেশে না আনা যায়, তাহলে সেক্ষেত্রে বিএনপির যে এই মুহূর্তে চ্যালেঞ্জ রয়েছে, রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা তার জন্য খুবই টাফ হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন, যদি তারেক রহমান সাহেব দেশে আসেন এবং তিনি যদি মুভ করেন, তাহলে এখন জামাত যেভাবে ফ্রিলি মুভ করছে, জামাতের আমির এর ছবি যেভাবে আসছে, এই একটা ছবিও মানে ফার্স্ট পেজে ফ্রন্ট পেজে আসবে না। এর কারণ হলো যখনই তারেক রহমান সাহেব কোনো একটা জেলাতে যাচ্ছে, সেখানে লক্ষ লোকের সমাবেশ হবে। জামাত যদি তার সঙ্গে কাউন্টার কোনো একটা অনুষ্ঠান করে এবং সমস্ত ইসলামী দলগুলো করে, তো সেখানে 10,000 লোক জোগাড় করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। তো এই যে সময়টা যাচ্ছে, সেই সময়টি ইটস এ গোল্ডেন টাইম, এবং এক একটা মিনিট মানে এক বছরের সমান। এই চ্যালেঞ্জটা বিএনপিকে বুঝতে হবে যে তারা এখন কি বিপদের মধ্যে পড়েছে, এবং এই যে বিএনপিকে ছোট করা, এর জন্য বোঝার চেষ্টা করতে হবে যে আমেরিকা কিন্তু বিএনপিকে 3বার ঠকিয়েছে। 14 সনে ঠকিয়েছে, 18-তে ঠকিয়েছে, 24-এ ঠকিয়েছে। কাজেই কোনো আমেরিকান প্ল্যানে বা আমেরিকান নেগোসিয়েশনে তারা যদি একটা মুহূর্ত বিভ্রান্ত হয়, তাহলে তাদের কপালে খারাপই আছে, এটা তাদেরকে বুঝতে হবে। 2 নম্বর হলো ভারত তাদের সঙ্গে প্রতারণা করেছে, এবং এখন ভারতের সঙ্গে যদি কোনো বন্ধুত্ব তারা করতে যায়, সেখানে তাদেরকে খুবই সতর্ক অবস্থান করতে হবে। এবং বিএনপির মধ্যে যে সমস্ত লোক ভারত বন্ধু বলে পরিচিত, তাদেরকে কোন ঠাসা করে না রাখলে বিএনপির মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কূটনৈতিক তৎপরতার উপর বিএনপির 1% নির্ভর করার দরকার নাই। বিএনপি এখন পুরোটাই জনগণের উপর, তার ভোটারদের উপর, কর্মী সমর্থকদের উপর নির্ভর করতে পারে। কোনো রকম বিদেশি সাহায্য সহযোগিতা দরকার নেই, কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সাহায্য তাদের এই মুহূর্তে দরকার নাই। এখন শুধুমাত্র দরকার হলো সংগঠন গোছানো, তাদের যে 300 প্রার্থী তাদেরকে ইমিডিয়েটলি
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি তো মনে করি যদি এক সপ্তাহের মধ্যে বিএনপি তার প্রার্থী তালিকা তৈরি করে প্রতিটি প্রার্থীকে মাঠে পাঠাতে পারে, তাহলে তাদের যে স্থানীয় যে সমস্যাগুলো আছে এটার অর্ধেকে নেমে আসবে সমস্যাগুলো, এবং একটা জোয়ার চলে আসবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। এবং এই কাজ করতে বিএনপি যদি দেরি করে তাহলে তাদের আর প্রার্থী মনোনয়ন দেওয়ার সময় হবে না। কারণ ধরুন এখন 300 লোককে প্রার্থী দেওয়া হলো, কোনো প্রার্থী ভুল করলো, আগামী 3 মাসের মধ্যে সে অন্যায় করলো, জুলুম করলো, তাকে বাদ দেওয়ার একটা অপশন পার্টির হাতে থাকবে। কিন্তু যদি শেষ মুহূর্তে প্রার্থী দেওয়া হয় এবং সেই প্রার্থী যদি যোগ্য না হয়, মাঠে জনপ্রিয় না হয়, সে যদি মাঠ নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বিএনপির কাছে কিন্তু বিকল্প অপশন থাকবে না। কাজেই বিএনপির কাছে তো রেডি করাই আছে, কারা কারা আগামীতে ইলেকশন করবেন, দিবেন। এককভাবে 300 প্রার্থী তারা যদি ডিক্লেয়ার করে দেয় এবং সেই প্রার্থীদের সঙ্গে জনাব তারেক রহমান সাহেব যদি একান্ত বৈঠক করেন, বৈঠক করে কন্ডিশন দেন যে এই কন্ডিশনে তোমরা এইভাবে কাজ করবে, তো সেটা বিএনপির জন্য এই যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবচেয়ে টনিক হিসেবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।